নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। শুভেচ্ছা জানিয়ে আজকের আমি আলোচনা শুরু করছি আমাদের বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত মেডিসিন পালসেটিলা। আশা করি এখানে যারা উপস্থিত আছেন সকলেই ওষুধটি সম্বন্ধে ভালোভাবে অবগত আছেন বা আপনাদের চেম্বারে বহুলভাবে ব্যবহৃত হয়। আপনারা অনেক কিছুই জানেন ওষুধটা সম্বন্ধে, তবুও আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি, যদি আমার কিছু উপকার হয় বা আপনাদের কাছে থেকে কিছু শিখতে পারি সেই আশায়। এই ঔষধটা ডক্টর হ্যানিম্যান সাহেব প্রুভিং করেন আমেরিকার পালসেটিলা প্র্যাটেনসিস নামক উদ্ভিদের থেকে আমাদের এই ঔষধটা তিনি উপহার দেন। এটি একটি পলিক্রিস্ট মেডিসিন। ডাক্তার ফ্যারিংটন এই ঔষধটিকে উইন্ড ফ্লাওয়ার বা বায়ু কুসুম বলেছেন, কারণ এই ঔষধের লক্ষণগুলো বাতাসের ন্যায় পরিবর্তিত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, আমরা পরে দেখব যে যে কোনো রোগের ক্ষেত্রে পালসেটিলার রোগ লক্ষণগুলো ঘন ঘন পরিবর্তন হয়। রোগ লক্ষণের পরিবর্তনশীলতা এই ঔষধের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য বলে আমরা মনে করি। মানসিক এবং শারীরিক সব লক্ষণগুলোই পরিবর্তনশীল। যদিও ঔষধটি বিশেষভাবে মহিলাদের জন্য উপযুক্ত বলে অনেকেই মনে করেন বা অনেকে পার্সেন্টেজ করেছেন, কেউ 70%, 75% এরকম বলেছেন, তা সত্ত্বেও বলতে পারি বা বলা যায় যে পুরুষদের জন্য ঔষধটা যে ব্যবহৃত হয় না এমন নয়, এটা আপনারা সকলেই জানেন। লক্ষণ সদৃশে যদি আমরা পুরুষ নারী ভেদে পাই পালসেটিলার পেশেন্ট, তাহলে তার হাতে আমরা এই ঔষধটি তুলে দিতে পারি। হ্যানিম্যান বলেছেন যে এটি আর সব ঔষধের মতোই সবচেয়ে উপযুক্ত প্রয়োগ তখনই হবে যখন শুধু তার শারীরিক লক্ষণগুলোর সাথে সঙ্গতপূর্ণ হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে ঔষধের মানসিক এবং আবেগগত অদ্ভুত পরিবর্তনগুলো যে রোগাবস্থায় মোকাবিলা করতে হবে সে অবস্থার সাথেও মিলে যায়, অথবা রোগাক্রান্ত ব্যক্তিটির মেজাজ অন্তত ঔষধের সাথে মিলে। একথা ডক্টর হ্যানিম্যান সাহেব আমাদেরকে সাজেস্ট করেছেন যে এইগুলো যদি আমাদের মিল পায়, তাহলে সে নারী না পুরুষ না অন্য কোনো পশু সেটা দেখার দরকার নেই, আমরা ঔষধটা প্রয়োগ করতে পারবো। এবারে আসা যাক, ঔষধ তো আমরা দিব পেশেন্টকে। পেশেন্ট আমাদের চেম্বারে ঢুকবে, তো প্রথমেই পেশেন্ট যখন আমাদের চেম্বারে ঢুকবে তখন পেশেন্টের আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স গুলো লক্ষ্য করি। পেশেন্ট কেমন দেখতে, পেশেন্টের পোশাক আশাক কেমন, পেশেন্টের বসার ধরন কেমন, কথা বলার ধরন কেমন, তার চাহনি কেমন, ইত্যাদি ইত্যাদি। সেই দিক দিয়ে আমরা যদি পালসেটিলা রোগীকে দেখি চেম্বারে ঢুকতে, তাহলে দেখব এর রোগী বেশ ফর্সা, তাই বলে কালো হবে না এমন কিন্তু নয়, নাদুস নুদুস সুন্দরী, তার চুলগুলো
পাতলা বা কটা, চোখ নীল, মুখমণ্ডল ফ্যাকাশে বা পান্ডু বর্ণের হয়। যদিও আমাদের এখানে নীল চোখের পেশেন্ট খুব কম পাবেন। অ্যানেমিক রোগী বা রক্তাল্পতার রোগী, শ্লেষ্মা প্রধান ধাপের রোগী, এরা চঞ্চল, লাজুক, ভীরু, শান্ত, নম্র, ভদ্র, সহজেই ক্রন্দনশীল। এই সমস্ত রোগ লক্ষণগুলো বা বৈশিষ্ট্যগুলো সচরাচর মহিলাদের ক্ষেত্রেই আমরা বেশি দেখি, কারণ শিশু ছাড়া পুরুষ মানুষ খুব কম আছে যারা অতি সহজেই কান্না করে। তবে আছে। ডক্টর হাসান মির্জা বলেছেন, থলথলে নাদুস নুদুস চেহারার সাজুগুজু করা মহিলা যদি তার সিঁথিতে মোটা করে চকচকে সিঁদুর দেয়, তাহলে আপনি তাকে পালসেটিলার রোগী ভাবতে পারেন। অবশ্য শুধু এই একটি মাত্র লক্ষণের ভিত্তিতে আমরা কখনোই ঔষধ সিলেকশন করব না, যতক্ষণ না পর্যন্ত এই পালসেটিলার অন্যান্য লক্ষণ আমরা না পাচ্ছি বা গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ না পাচ্ছি। এই রোগীরা রক্ত প্রধান, ফলে এদের চেহারা দেখে রোগ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। যখন দেখবেন আপনার চেম্বারে একজন পেশেন্ট এসেছে, শরীর স্বাস্থ্য তার গঠন দেখে আপনি খুব যে বিশেষ কিছু রোগ আছে বলে হয়তো মনে করছেন না, কিন্তু সেই পেশেন্ট এসে কথা বলার শুরুতেই হয়তো অনেকে, আমি দেখেছি এরকম বলে, আমার তো অনেক অসুখ, বা কেউ বলে আমি তো রোগের হাড়ি, আপনি কি আমার রোগগুলো সারাতে পারবেন, বা আমি খুব কঠিন রোগী। অথচ বাইরে থেকে দেখে তাকে বোঝার উপায় নেই যে সে অনেক ধরনের রোগে ভুগছে বা রোগ থেকে রোগান্তরে চলে গেছে। এ রোগ সে রোগ তার লেগেই থাকে, কিন্তু তার এই রোগগুলো সম্বন্ধে কাউকে বিশেষভাবে অভিযুক্ত করে না। লক্ষ্য করবেন, এই রোগীদের মানে এই মেডিসিনের রোগীদের মুখমণ্ডল ফোলা, কখনো চোখের পাতাগুলো ফোলা থাকে, পেটটা ফোলা থাকে, আবার অনেক সময় পায়ের পাতাও ফোলা হয়। সেই জন্য তারা জুতো পরতে পারে না, পা গুলো একটু ভারী বোধ করে। অবশ্য ঋতুস্রাব হলে পায়ের পাতা ফোলা কমে যায়। পালসেটিলার পেশেন্টের ক্ষেত্রে আমরা যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স গুলো লক্ষ্য করব, সেগুলোর পাশাপাশি যদি মানসিক লক্ষণগুলো একটু বের করে নিতে পারি, তবে মনে হয় পালসের রোগী চেনা খুব একটা কষ্টকর নয়। যদিও অনেকেই মনে করেন, যেহেতু পালসেটিলার রোগী সহজেই ক্রন্দন করে, তাই অনেকেই মনে করেন বা আমরা রুব্রিক পাই, যখন রোগী তার সিমটম গুলো ন্যারেট করে বা বর্ণনা করে বা বলে, তখন সে কান্না করে। এই বর্ণনা করার সময় কিন্তু কান্না করা আমরা আরো অনেক মেডিসিনেই পাবো, বা রোগী কান্না করে বিভিন্ন রকম কারণে অনেক মেডিসিনেই পাবো। তার মধ্যে যেমন সিপিয়া, ন্যাকটামিউন, ইগনেশিয়া, স্ট্যানামমেড, আরো অনেক মেডিসিন আছে। বা কখনো কখনো দেখবেন ক্যামোমিলার সঙ্গে আপনার একটু তুলনা করতে হচ্ছে। তো যাই হোক, আমরা যদি একটু পরিণত বয়স্ক পেশেন্ট পাই, তাহলে কখনোই দেখবো যে একটা মেডিসিনের সঙ্গে আরেকটা মেডিসিনের ভুল হচ্ছে না, কারণ পালসের রোগী সবসময় একটা উৎকণ্ঠা বা অমঙ্গলের আশঙ্কার মধ্যে থাকে। সেই জন্য
সে যে কান্না করে সেই কান্নার মধ্যে একটা অভিমান কাজ করে এবং অনেক সময় সে কান্নার কারণ বলতে পারে না। পালসেটিলার রোগীর স্বভাব শান্ত, নম্র, ভদ্র, সহজেই তাকে বোঝানো যায়। সে যদি রাগ করে তাহলে সান্ত্বনায় তার রাগ পড়ে যায়। অন্যদিকে আমরা যদি ন্যাক্টামিউরের কান্নায় দেখি, অনেক বইয়ে আমরা দেখি যে ন্যাক্টামিউরকে বলা হয় যেন, তার চোখকে বলা হয় যেন নদী। ন্যাক্টামিউরও কান্না করে, তাহলে দেখব যে ন্যাক্টামিউর কিন্তু সান্ত্বনায় কান্না থামায় না, তার আরো বৃদ্ধি হয়, অর্থাৎ কনসোলেশন অ্যাগ্রাভেশন আমরা দেখতে পাই। আমি খুব বেশি তুলনামূলক আলোচনা করবো না, যদিও মূল আলোচনা আমার পালসেটিলা। দু একটা কথা বলছি। সিপিআর ক্ষেত্রে কি দেখি, পালসেটিলা যেমন ফ্যামিলি ওরিয়েন্টেড অর্থাৎ পরিবার কেন্দ্রিক মানসিকতার ঠিক উল্টো সিপিআর ক্ষেত্রে আমরা দেখতে পাই। সিপিআর রোগী গৃহকাজ এমনকি স্বামী পুত্র এদের প্রতি উদাসীন থাকে। আপনারা রুব্রিক দেখবেন মাইন্ডে গিয়ে যে স্বামী অপছন্দ, তো সেখানে কিন্তু আমাদের সিপিআ আছে, যে 5-7টা মেডিসিন আছে কেন্ট রেপার্টরিতে, তার মধ্যে সিপিআ আছে এবং তারও মেজাজ খিটখিটে হয় পালসের মতো। সেও লক্ষণ বলার সময়ই কান্না করে। কিন্তু সিপিআ যদি আমরা থার্মাল কন্ডিশন দেখি তাহলে দেখবো সিপিআর রোগী ভীষণ শীতকাতর, অন্যদিকে পালসের রোগী ভীষণ গরম কাতর। যদিও শীতকাতরতাও আছে পালসে, কিন্তু ভীষণ গরম কাতর, তাহলে আমাদের আলাদা করতে অসুবিধা হয় না। তাছাড়া যদি আমরা দেখি তার গড়নটা দেখি তাহলে আলাদা করতে অসুবিধা হবে না। অন্যদিকে আমরা যদি যাই ইগনেশিয়া, যেহেতু ইগনেশিয়ার ক্রনিক বলা হয় ন্যাক্টামিউরকে, তাহলে দেখবো যে ইগনেশিয়ার পেশেন্টের সব সময় একটা বিষণ্ণ ভাব, দুঃখিত ভাব, বিষণ্ণতা কিন্তু পালসেও আছে। কিন্তু ইগনেশিয়ায় কি দেখি, ইগনেশিয়ায় সে কান্না করে অপরকে তার দুঃখের কথা কিন্তু জানাতে চায় না, সে তার দুঃখটাকে নীরবেই সহ্য করে। আর পালসের রোগী যেহেতু সহানুভূতি চায়, স্বাভাবিকভাবে সে কিন্তু কান্না করে লোককে জানাতে চায় তার দুঃখের কথা। অন্যদিকে যদি স্ট্যানাম ম্যাটে দেখি তাহলে স্ট্যানাম ম্যাটের রোগী কিন্তু অত্যাধিক শীর্ণ। সচরাচর পালসের রোগী কিন্তু একটু থলথলে, গোলগাল, মোটা সোটা হয়। তাহলে এখানে আমরা দেখে পার্থক্য করতে পারবো। অন্যদিকে ইগনেশিয়া রোগীর ক্ষেত্রে আমরা দেখি তার বক্ষ কেন্দ্রিক ভাবনা চিন্তা বেশি থাকে, সেই জন্যই সে কান্না করে এবং সে মনে করে তার মনে হয় মৃত্যু হবে। তাছাড়া লাইকো রোগীকে ধন্যবাদ দিলে সে আবার কান্না করে। এই রকম ভাবে আমাদেরকে লক্ষণগুলোকে বিচার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে পালসের রোগীর ক্ষেত্রে সমস্ত জায়গায় আমরা যে লক্ষণগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে, সে স্নেহশীল, একাকিত্ব বোধ করে, সেই জন্য অনেকেই বলে, অনেক পেশেন্ট এসে বলে যে সে একা থাকতে পারে না, তার অন্যের সঙ্গে কথা না বললে খাবার হজম হয় না, বা অনেকে হেসে বলে যে বাড়িতে খেয়ে অন্য বাড়িতে গিয়ে সে কুলি ফেলে, অর্থাৎ মুখের জল ফেলে। এতটাই সে সঙ্গী চায়, অর্থাৎ সঙ্গবদ্ধভাবে সে বসবাস করতে চায়। তার হৃদয় অত্যন্ত কোমল বলে সামান্য কারণেই সে ব্যথা পায়, কান্না করে। মেজাজ অত্যন্ত খিটখিটে, কারণ আমরা জানি যে পালসের রোগীরা পেটের সমস্যায় ভুগে। যদি পেটের সমস্যায় কেউ ভুগে তাহলে তার অপুষ্টি থাকবে, অপুষ্টিজনিত কারণে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, পালসের মধ্যেও সেটা আছে। অন্যদিকে ধর্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা করার তার একটা প্রবণতা দেখা যায়, যেটা ভেরেট্রাম অ্যালবামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। সবসময় উদ্বিগ্ন থাকে,
নানা রকম অমঙ্গল আশঙ্কা করে, উত্তেজনা প্রবণ, পরিবর্তনশীল, সহজেই কাঁদে আবার সহজেই হাসে, সহজেই বিলাপ করে, সন্দেহ প্রবণ, সন্ধ্যায় একা থাকতে ভয়, অন্ধকারে ভয় বা ভূতের ভয়, মৃত্যুর ভয়, চরম অভিমানী, মনে করে তাকে অবজ্ঞা করা হচ্ছে। ফর সেকেন্ড ক্লিং, এরকম আমরা একটা রুব্রিক পাই। সঙ্গ অপছন্দ করে কোনো কোনো সময়, এরকমও আমরা দেখি। তার মনে হয় বিপরীত লিঙ্গের কারো সাথে মেলামেশা করা বা বিয়ে করা পাপ কাজ, সেই জন্য সে বিয়ে করতে চায় না। কিছু খাবারের বিষয়েও তার কিন্তু সংস্কার আছে, যে খাবারগুলো খাওয়া মানুষের উচিত নয় বলে সে মনে করে। এবারে আসছি যে তার মাথার কিছু লক্ষণ নিয়ে। মাথার চারিদিকে ভ্রাম্যমান সূচ ফোটানো ব্যথা, ব্যথা মুখমণ্ডলে ও দাঁত পর্যন্ত ছড়ায়, কখনো কখনো কান পর্যন্ত বিস্তৃত হয়। মাথা ঘোরা, মুক্ত বাতাসে আরাম হয়। এই কমন সিমটমস, গুরুত্বপূর্ণ সিমটমস আমরা সব রোগ লক্ষণেই পাবো, যে মুক্ত বাতাসে আরাম, বদ্ধ ঘরের গরমে বেশি, এবং তার মাইন্ডের অন্যতম বড় সিমটমস, সে বদ্ধ ঘরে থাকতে পারে না, ভয় করে। স্কুল পড়ুয়া বালিকাদের যে মাথা যন্ত্রণা হয়, সেটা যদি ঋতুস্রাব দেখা দেয় তাহলে কমে যায়। মাথার এক পাশে সমস্যা হয়, পালসের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে একপার্শ্বিক লক্ষণ। মাথায় এবং মুখমণ্ডলের এক পাশে ঘাম দেখা দেয়, দেহের এক পাশে ঘাম দেখা দেয়, কখনো শুধু ওপরের হাতে, বা কখনো ওপরের ডান দিকের হাত ডান দিকের পা, বা বাম দিকের হাত বাম দিকের পা, বা এক গাল, এরকমও দেখা যায়। অতিরিক্ত কাজ করার ফলে মাথা জ্বালা ও ব্রহ্মতালুর ওপর চাপ বোধ করে। চোখে ঘন প্রচুর হলদেটে সবুজাভ কোমল স্রাব দেখা যায়। এই পালসেটিলার অন্যতম একটা সেরা বৈশিষ্ট্য হচ্ছে ঘন হলদেটে সবুজাভ স্রাব। আমরা যেখানে স্রাব পাবো সেখানে এই লক্ষণটা কমন পাবো, কারণ এটা একটা সাইকোটিক মেডিসিন, এবং এটা সাইকোটিক লক্ষণ, যদিও পালসেটিলা শরিক মেডিসিনও, শরিক এবং সাইকোটিক আমরা আসবো পরে। তাহলে চোখের স্রাব এইরকম হলেও কিন্তু হাজাকর নয়। চোখের ভিতর চুলকানি, জল ঝরে, এই জল ঝরা লক্ষণ, ল্যাক্রিমেশন, আমরা কিন্তু আরো অনেক মেডিসিনে পাই। বিশেষ করে আপনারা অ্যালিয়াম শেপা এবং ইউফ্রেশিয়া অফিসিনালিস খুব ব্যবহার করেন। তার পার্থক্যগুলো আপনারা অবশ্যই জানেন, যে কোনোটায় চোখের যে জল সেটা বিদাহী, কোনোটায় নাকের জল সেটা বিদাহী, বা জ্বালা কম বেশি কোথায় কোথায় আছে জানেন। চোখের পাতায় ক্রমাগত ছোট ছোট অঞ্জনি বা আঞ্জনি উৎপন্ন হতে দেখা যায়, স্টেইন বলে। আমরা এই ক্ষেত্রে স্ট্যাফিসেগ্রিয়া, সালফার, কেলিকার বা পালসেটিলা প্রচুর পরিমাণে ব্যবহৃত হতে দেখি। শিশুর চোখের প্রদাহ ও চোখ ঘন হলুদ স্রাবে জুড়ে যায়। যদিও গ্রেট সাইকোটিক মেডিসিন থুজা অক্সিডেন্টালিসে আমরা দেখি যে অপথ্যালমিয়া নিউনেটেরিয়াম বলে যে রোগটা, বাচ্চাদের বা শিশুর চোখের পাতায় হলুদ গাঢ় স্রাব জুড়ে যায়, সেই রোগটা দেখি বিশেষত একটু গভীর ভাবে ভাবনা চিন্তা করলে তার মা বাবা থেকেই রোগটা আসে, বা সেখান থেকে ওষুধটা সিলেকশন করতে হয়। তবে পালসেটিলাকেও আমরা পাশাপাশি রাখতে পারি। এই লক্ষণগুলো গরম ঘরে যদি বৃদ্ধি পায়, এবং মজার ব্যাপার হলো
চোখ রগড়ালে, মানে হাত দিয়ে দেখবেন চোখটা কসলায়, এই রগড়ালে কম হয়। পালসেটিলা শুরুতে যদি চোখের ছানি রোগে প্রয়োগ করা হয় তাহলে ভালো কাজ পাওয়া যায়। কানের সমস্যায় পালসেটিলা, মার্কশল, সাইলেসিয়া, হিপারসাল, কেলিবিউর, কেলিসাল বহুল ব্যবহৃত মেডিসিন, আপনারা জানেন। ঠান্ডা লেগে বা পায়ের পাতা ভিজে ঠান্ডা লেগে কান পাকা রোগ হয়। ডালকামারাতেও এই পায়ের পাতা ভিজার আমরা পাই। ঘন হলদে সবুজ সাপ, দুর্গন্ধযুক্ত কিন্তু হাজাকর নয়, অবিদায়ী। অনেক সময় রক্তও দেখা যায়। শিশুদের কানের ব্যথায় প্রায়শই পালসেটিলার প্রয়োজন হয়। আপনার চেম্বারে দেখবেন একটা শিশু এসেছে, শান্ত, একটু মোটাসোটা, গোলগাল, শিরা প্রধান, লাল মুখ বিশিষ্ট, কিন্তু সে সব সময় করুণ স্বরে কান্না করছে, তার মা কোলে নিয়ে বেড়াচ্ছে, কোলে করে একটু নাচাচ্ছে, নিয়ে বেড়াচ্ছে, এতে শান্ত হয়ে যাচ্ছে। এখন আপনি ভাবছেন যে ক্যামোমিলা শিশুও তো খুব রাগী হয়, সিনার পেশেন্টও তো কান্না করে, অ্যান্টিমটার্টের পেশেন্টও তো কান্না করে, তাদেরও মেজাজ থাকে। যাই হোক, এখন তাহলে ক্যামোর পেশেন্টের সঙ্গে আমরা পালসের পেশেন্ট কিভাবে আলাদা করব? খুব সহজ। কারণ ক্যামোমিলার পেশেন্ট সে একটু বদমেজাজি হয়, সে কান্না করার ফাঁকে যদি কথা বলতে পারে তাহলে কটু কথা বলে, আর যদি কথা বলা সক্ষম হয়নি এমন শিশু হয় তাহলে সে কিন্তু কান্না থামাবে না, তাকে জোরে জোরে নিয়ে বেড়াতে হবে, নাচাতে হবে, এমনকি বিরক্ত হয়ে মা বাবা অনেক সময় ধমকও দিবে। পালসের রোগীকে একটু আদর করলেই, একটু সহানুভূতি দিলে, একটু শান্তভাবে ধীরে ধীরে আলতোভাবে নিয়ে বেড়ালেই কিন্তু সে আরাম বোধ করে। কারণ ওই যে বলেছিলাম, খোলা বাতাসে আরাম, ধীরে ধীরে সঞ্চালনে আরাম। পালসের রোগীর এই কানের ব্যথা আমরা অন্যান্য রোগের মতোই দেখব, বা অন্যান্য রোগ লক্ষণের মতোই দেখব, সন্ধ্যায় এবং রাতে বৃদ্ধি পায়। মাম্পস বা কর্ণমূল গ্রন্থির প্রদাহ, স্ত্রীলোক দিগের যে পাশে মাম্পস হয়, যদি বাম পাশে হয় তাহলে বাম পাশে স্তন গ্রন্থি ফুলে ওঠে ও ব্যথা হয়, যদি ডান পাশে হয় তাহলে ডান পাশে স্তন গ্রন্থি ফুলে ওঠে ও ব্যথা হয়। অবশ্য কোন কোন সময় কোন এক পাশে মাম্পস হলেও কিন্তু এক পাশের স্তন গ্রন্থির ব্যথা অন্য পাশের স্তন গ্রন্থিতেও ছড়ায়। আর মজার ব্যাপার, এই ঘটনা যদি কোনো পুরুষের ক্ষেত্রে ঘটে বা কোনো শিশুর ক্ষেত্রে ঘটে, তাহলে কিন্তু যে পার্শ্বে মাম্পস হয় ঠিক সেই পার্শ্বে অথবা টোটাল স্কোটামটাই ফুলে ওঠে এবং প্রচন্ড ব্যথা হয়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, আমি একটা 6 বছরের এরকম শিশু রোগী পেয়েছিলাম। সে হসপিটালে ভর্তি ছিল, আমারই এক বন্ধু ডাক্তার, আমাদের এখানে সুপার স্পেশালিটি হসপিটালের শিশু রোগ বিশেষজ্ঞ, তার অধীনেই ভর্তি ছিল 6 দিন মতো। তার জ্বর ছেড়ে গিয়েছিল, মাম্পস ভালো হয়ে গেছিল, কিন্তু তার যে স্কোটামের যে শৈলী এবং স্পর্শকাতর ব্যথা ছিল সেটা কমেছিল না। আমার এক স্টুডেন্ট, ওই পেশেন্টের বাড়ির কাছে বাড়ি, সে বলে পাঠিয়েছিল। আমি ওর কাছে যখন শুনতে পেলাম জ্বরটা ছেড়ে গেছে এবং কানের পাশে ফুলেছিল, সেটা নেই, ছেলের কান্নার জন্য সে নিয়ে চলে এসেছে হসপিটালে, সে কিছুতেই থাকতে চায়নি। তাই আমি বললাম ওর প্যান্টটা খুলে দেখি, প্যান্টটা কিছুতেই খুলতে দেবে না, ছেলে কান্না করে। একটু কোন রকম বুঝিয়ে খুলতে, ওখানে টাচ করতে আমি পেরেছিলাম না। আমি পালসেটিলা সরাসরি 1M 2টো ডোজ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছিল। এটা আমার নিজস্ব অবজারভেশন।
কানের ক্ষেত্রে যেমন ঠান্ডা লেগে সমস্যা হয়, চোখের ক্ষেত্রে যেমন ঠান্ডা লেগে সমস্যা হয়, ঠিক তেমন করে নাকের ক্ষেত্রেও আমরা দেখি সন্ধ্যায় প্রচুর জলের মতো স্রাব, সেই সঙ্গে হাঁচি, সকালে নাক বুজে যাওয়া, সেই সঙ্গে ঘন হলুদ সবুজ স্রাব। স্রাব ক্ষতকর নয়, প্রচুর স্রাব, স্রাবে দুর্গন্ধ থাকে, ঘ্রাণ শক্তির অভাব। সে খোলা বাতাসে ভালো বোধ করে, গরম ঘরে খারাপ বোধ করে। এই যে খোলা বাতাসে ভালো বোধ করে, গরম ঘরে খারাপ বোধ করে, এই ক্ষেত্রে আপনারা আরো যে মেডিসিন পাবেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালিয়াম সেপার, নাক্সভবিকা, আয়োডিয়াম। এখন অ্যালিয়াম সেপার ক্ষেত্রে আপনারা কি পান বলেন তো? সেখানে দেখবেন যে নাক দিয়ে যে সর্দিস্রাব হয় সেটা কিন্তু ঝাঝালো এবং ক্ষতকর। চোখ দিয়েও জল পড়ে, কিন্তু চোখের জলটা ততটা ক্ষতকর নয়। নাক্সের ক্ষেত্রে আমরা কি দেখি? নাক্সের ক্ষেত্রে আমরা দেখি যে সেও খোলা বাতাসে মুক্তভাবে সহজে নিঃশ্বাস নিতে পারে, কিন্তু গরম ঘরে প্রবেশ করলে তখনই তার নাক বুজে যায়। আবার তারও রাত্রে বৃদ্ধি আছে, নাক থেকে বালিশের উপর ফোঁটায় ফোঁটায় জল পড়ে, কিন্তু নাক্সের রোগীর মেজাজ, তার গড়ন, পালসের রোগীর মেজাজ, তার গড়ন কখনোই এক নয়। অন্যদিকে আয়োডিয়ামের কথা যদি আমরা ভাবি তাহলে দেখব যে আয়োডিয়াম মানেই তার কিন্তু প্রচন্ড ক্ষুধা থাকে এবং তার রোগ লক্ষণ দেখা মাত্রই সে জীর্ণ শীর্ণ হয়ে যায়, যে খায় দায় শুকিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই, এবং আয়োডিয়ামের সব থেকে বড় কথা, সে কিন্তু ভীষণ গরম কাতর, ফার্স্ট গ্রেডের গরম কাতর। আমরা কাশি শ্লেষ্মার ক্ষেত্রে যদি দেখি তাহলে পালসেটিলা রোগীর ক্ষেত্রে দেখব যে সকালবেলায় ঘন হলদেটে কফ উঠে। মজার ব্যাপার, সন্ধ্যার দিকে তার কাশি কিন্তু শুষ্ক কাশি হয়ে যায়, শুকিয়ে যায়, এবং রাত্রের দিকেও শোয়া মাত্রই তার এই বিরক্তিকর শুকনো কাশি দেখা দেয়, যার ফলে সে উঠে বসতে বাধ্য হয়। ব্রাউনের ক্ষেত্রে এরকম লক্ষণ আছে। ব্রাউনে কি দেখি? ব্রাউনের পিপাসাহীনতাও আছে, পিপাসাও আছে। পিপাসা পেলে সে কি করে? দীর্ঘক্ষণ পর পর অনেক পরিমাণে জল খায়। পালসেটিলায় পিপাসাহীনতা আছে, পালসের জিহ্বাতেও হালকা সাদা কোটিং পাওয়া যায়, ব্রায়োতেও হালকা কোটিং পাওয়া যায়। কিন্তু ব্রায়ে কি দেখবো আমরা? ব্রায়ে দেখবো তার দেহ, তার সমস্ত মিউকাস মেমব্রেন গুলো ড্রাই, সেই জন্য তার মল, সে মল ত্যাগ করতে চায় না, বা মল যদি ত্যাগ করে তাহলে একটা বড় আকারের শক্ত মলখণ্ড ত্যাগ করে। পালসের ক্ষেত্রেও তার জিহ্বাটা ভীষণ শুষ্ক থাকে এবং অবশ্যই পিপাসাহীনতা থাকবে। কাশি শুলে এবং গরম ঘরে বৃদ্ধি পায়। শিশুদের উদ্ভিদ লোপের পর বা স্ত্রী লোকদের ঋতু বন্ধের পরে হাঁপানি দেখা যায়। বাম পাশে শয়ন করতে রোগী পারে না, কারণ এতে তার হৃদস্পন্দন ও শ্বাসকষ্ট বেড়ে যায়। ফসফরাসের রোগীও বাম পাশে শয়ন করতে পারে না। মাকশলের রোগী ডান পাশে শয়ন করতে পারে না। এইভাবে আমরা অন্যান্য লক্ষণের সঙ্গে ট্যালি করে দেখব। চিত হয়ে মাথার উপর হাত দিয়ে শয়ন করা পালসেটিলা রোগীর একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং যখনই পেশেন্টের ম্যাক্সিমাম লক্ষণগুলো পালসের দিকে যাবে, যদিও লিডিং কোশ্চিন করা নিষেধ, তবুও আমরা দেখব যে পালসের রোগীর যে শোয়ার জন্য যে বালিশ ব্যবহার করে সেই বালিশটা যথেষ্টই মোটা।
পালসেটিলার রোগীর যে পরিবর্তনশীলতা একটা বিশেষ বৈশিষ্ট্য, স্বাভাবিকভাবে তার মলও ঘন ঘন পরিবর্তন হয়। মল কখনো সবুজ, কখনো সাদা, কখনো জলের মতো, কখনো বা আমাশয় মিশ্রিত, কখনো বা রক্ত আমাশয় যুক্ত। অতিরিক্ত পরিবর্তনশীল মল গরমকালে এর সচরাচর উদারাময় বেশি দেখা যায়। যেমন করে আমরা যদি শরৎকালীন উদারাময় দেখি, অনেক সময় কলচিকামের কথা একবার ভেবে দেখি, ঠিক তেমন করে গ্রীষ্মকালীন উদারাময়ে আমরা পালসেটিলার কথা ভেবে দেখব। কখনো উদারাময়ের সঙ্গে পর্যায়ক্রমে কনস্টিপেশনও দেখা যায়। নাক্সের মতো বারবার নিষ্ফল মলবেগ ও কুণ্ঠক পালসেটিলাতেও আছে। অথবা খুব সামান্য মলের সাথে যে মলবেগ নাক্সের মতোই সেটা কিন্তু আছে পালসে, এবং নাক্স এবং পালসের রোগীদের মলত্যাগ হওয়ার আগে বারবার টয়লেটে যেতে হয়। এই সমস্ত লক্ষণগুলোই সন্ধ্যায় এবং রাত্রে বাড়ে। অর্শের সাথে কষ্টদায়ক কোষ্ঠবদ্ধতা, অর্শ বলিতে ভীষণ যন্ত্রণা, শয়নকালে তার অর্শের এই যন্ত্রণা এবং গরম ঘরে বাড়ে বা বিছানার গরমে বাড়ে, সেই জন্য সে বিছানা ছেড়ে উঠে খোলা বাতাসে ধীরে ধীরে ঘুরে বেড়ায়। এখন অর্শবলির যন্ত্রণার ওষুধ তো প্রচুর আছে। আপনারা বেশিরভাগই এসকুলাস হিপোক্যাস্ট্রাম ব্যবহার করেন, কিন্তু এসকুলাস হিপোক্যাস্ট্রামে কি হয়, সেখানে অ্যান্টিক্রুডের মতো একটা কাঠি দিয়ে, অ্যান্টিক্রুডে যেমন কি হয় মলাশয়ের জন্য কাঠি দিয়ে একটা খোঁচা মেরে লাগিয়ে রাখা আছে বা সিপি লাগিয়ে আছে, ঠিক এসকুলাস হিপোক্যাস্ট্রামেও ওই কাঠি দিয়ে খোঁচা মারার মতো একটা ছিন্নকর যন্ত্রণা অনুভূত হয়, বা সেই সঙ্গে কোমরে অনেক সময় ব্যথা থাকে। অন্যদিকে পালসের যে যন্ত্রণা, তার সঙ্গে আমাদের ভুল হতে পারে এমন কার্ভের যন্ত্রণা, কারণ এর যন্ত্রণাও কিন্তু শয়নে বৃদ্ধি পায়। সেই সঙ্গে একই রকম ভাবে মলদ্বারে সূচবিদ্ধ করার মতো একটা ব্যথা থাকে। আপনারা সূচবিদ্ধ বা কাটাবিদ্ধ কথা শুনলেই হিপারসালফের পাশাপাশি যেহেতু মলদ্বারের সমস্যা অ্যাসিড নাইট্রিকের কথা ভাবেন, এবং অ্যাসিড গ্রুপ মানে কিন্তু ভীষণ জ্বালা যন্ত্রণা থাকে। স্বাভাবিকভাবে আমরা জানি যে পালসেও দুধ সহ্য হয় না, অ্যাসিড নাইট্রিকেও দুধ সহ্য হয় না, কিন্তু অন্য পার্থক্যগুলো আমরা যদি একটু অনুসন্ধান করি কোনো প্রবলেম হবে না, কারণ অ্যাসিড নাইট্রিক প্রধানত অ্যান্টিসিফিলিটিক মেডিসিন এবং পালসেটিলা শরিক বা সাইকোটিক মেডিসিন। আমরা যদি মলদ্বারে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যদি পেশেন্ট এসে বলে যে খুব তীব্র যন্ত্রণা, স্পর্শ করতে পারছে না, এবং রোগী উচ্চ স্বরে কান্না করে এই যন্ত্রণার জন্য, এতটাই যন্ত্রণাপূর্ণ যে কফিয়া রোগীর মতো ব্যথায়, কফিয়া রোগী যেমন বলে একটু বিষ দাও খেয়ে মরে যাব, ব্যথা সহ্য হয় না, ঠিক তেমন ভাবে অর্শের যন্ত্রণায় বলে যে আমার মৃত্যু হলে মনে হয় শান্তি পেতাম। এই ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন পিওনিয়ার কথা আমরা ভাবতে পারি। এইরকম অর্শের ব্যথার অনেক মেডিসিন আছে, আপনারা জানেন। জ্বালার ক্ষেত্রে এমন নিউরোটিকাম, আর্সেনিকাম, অ্যালবাম, কেলিকাম বা ক্যাপসিকাম, আপনারা একটু সেইগুলো ভেবে দেখতে পারেন। যদিও আমাদের আলোচ্য বিষয় আজকে পালসেটিলা, স্বাভাবিকভাবেই আমরা পালসেটিলার আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকব। এবার যদি আমরা প্রস্রাবের ক্ষেত্রে দেখি, তাহলে একটা পিকুলার লক্ষণ আছে পালসেটিলায়। দেখেন, ইনভলেন্টারি ইউরিনেশনে আমরা সবাই কস্টিকাম, নেকটাম মিউট, ক্রিওজেটাম, একাধিক মেডিসিন আছে আমরা ব্যবহার করি।
কিন্তু যে অনিচ্ছায় প্রস্রাব ত্যাগ হয়, হাঁচি কাশি আনন্দে উচ্চ হাস্যে বা হঠাৎ শব্দ হলো, সেই শব্দে প্রস্রাব নির্গত হয়ে গেল, এই ক্ষেত্রে কি আমরা কখনো পালসেটিলার কথা ভেবে দেখেছি কেউ? পালসেটিলা একটা খুব ভালো মেডিসিন, সামান্য উত্তেজনায় ফোটা ফোটা করে প্রস্রাব নির্গত হয়। এর একটা বিশেষ লক্ষণ আপনারা মনে রাখবেন, যখনই রোগী রাত্রিবেলায় গিয়ে ভাবলো একটু বিছানায় শুয়ে বিশ্রাম করবে বা ঘুমাবে, সঙ্গে সঙ্গে তার মূত্রবেগ বেড়ে যায়, ঠিক যেন রাস্টক্সের মতো, যে সঞ্চালনে আরাম। সাইকোটিক মেডিসিন মানেই তো বিশ্রামে বৃদ্ধি, সঞ্চালনে আরাম। ফলে স্বাভাবিকভাবেই আপনাদের অনেক সময় ভুল হয়, ব্যথার ক্ষেত্রেও যে সঞ্চালনে আরাম মানে মনে হয় ডালকামারা, রাস্টক্স বা আর্নিকা মন্টেনা। কিন্তু অন্যান্য সাইকোটিক মেডিসিনের পাশাপাশি আমরা পালসেটিলায় এই গুরুত্বপূর্ণ লক্ষণটা মনে রাখবো, যে স্বয়ংকালে মূত্রবেগ বেড়ে যায়, সেই জন্য পেশেন্ট উঠে টয়লেটে যেতে বাধ্য হয়। সেই একই কথা, এই লক্ষণ থাকলেই তো আমরা, বা হাঁচি কাশির সঙ্গে থাকলেই তো আমরা পালস প্রয়োগ করতে পারি না। আমরা দেখব যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন। ছোট, শান্ত, নম্র, উজ্জ্বল লাল বর্ণ, রক্তপ্রধান বালিকা। দেখবেন তার মা নিয়ে এসে বলছে যে সে রাত্রিবেলায় বিছানায় লাথি মেরে কাপড় চোপড় ফেলে দেয় এবং বিছানায় প্রস্রাব করে। বিশেষত এরা প্রথম শয়নে বা মাঝরাত্রে বিছানায় প্রস্রাব করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পালসেটিলা প্রয়োগ করতে পারি। পাকস্থলীর লক্ষণগুলো প্রায় সকালের দিকে বৃদ্ধি পায়। আমরা কিন্তু যত রোগ লক্ষণ দেখব বেশিরভাগই বিকালে বা সন্ধ্যায় বা রাত্রে বৃদ্ধি পায়, সচরাচর সন্ধ্যায় বা রাত্রে। মজার ব্যাপার হলো পাকস্থলীর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি তার রোগ লক্ষণগুলো বা পেটের ক্ষেত্রে রোগ লক্ষণগুলো সকালের দিকেই বৃদ্ধি পায়। খাবার কয়েক ঘন্টা পর পর্যন্ত রোগী ঢেকুর তুলতে থাকে, এক মুখ করে টক, কটু, তেতো ঢেকুর তোলে। খাবার খাওয়ার অনেকক্ষণ পর তার রোগ লক্ষণ বৃদ্ধি হয়, নাক্সের যেমন 1 ঘন্টা পরে বৃদ্ধি হয়। চর্বিযুক্ত ও গুরুপাক খাবার, বিশেষত ঘি ও তেলে ভাজা খেলে তার সমস্যাগুলি বৃদ্ধি পায়। এগুলো অসহ্য, যে সমস্ত খাবার তার সহ্য হয় না সেই খাবারগুলোই আবার সে খেতে চায়। খাবার খাওয়ার পর পেটের কাপড় তাকে একটু ঢিলে করে দিতে হয়, একটু অস্বস্তি বোধ হয়। অজীর্ণ পেট ফাঁপে ও বুক জ্বালা করা তার অন্যান্য লক্ষণ। প্রায় সব উপসর্গই সঙ্গেই আমরা কিন্তু দেখব যে পিপাসাহীনতা একটা বড় বৈশিষ্ট্য থাকবেই। সাধারণত রোগী খোলা বাতাসে ধীরে ধীরে হাঁটলে আরাম বোধ করে, গরম ঘরে রোগ লক্ষণ বৃদ্ধি পায়, টক দ্রব্য বা লেমনের জাতীয় খাবার, আইসক্রিম, ঠান্ডা খাবার, মাদক দ্রব্য খেতে সে পছন্দ করে। এই যে ঠান্ডা খাবার পছন্দ, আমরা জানি সাইকোটিক পেশেন্টের, গরম খাবার পছন্দ শরিক পেশেন্টের। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি এই ঠান্ডা খাবারে সাইকোটিক লক্ষণটাই তার আছে, কারণ সে গরম খাবার, মাংস, রুটি, দুধ, বাটার, চর্বিযুক্ত খাবার, জল এগুলো খেতে অপছন্দ করে। স্ত্রীদের কথা যেহেতু প্রথমেই বলা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে স্ত্রী রোগীদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়, স্বাভাবিকভাবেই আমরা স্ত্রীদের রোগ লক্ষণ বলে শেষ করতে পারবো না। কারণ আপনারা জানেন যে শ্রদ্ধেয় হ্যানিম্যান সাহেব বলেছিলেন যে যদি কোনো ডাক্তার তার বাক্সে 12টা মাত্র ঔষধ রাখে, তার মধ্যে কিন্তু পালসেটিলা একটা, তাহলে কত বড় মাপের মেডিসিন। সেই মেডিসিনটা নিয়ে এত সংক্ষেপে বলা সম্ভব নয়, তবুও চেষ্টা করব।
যেখানে কেন্ট রেপার্টরিতে সিঙ্গেল রুব্রিকই আছে 402টো এবং সিনথেসিস রেপার্টরিতে আছে 691টা সিঙ্গেল রুব্রিক। স্বাভাবিকভাবে এত বলে শেষ করা সম্ভব নয়। এই স্বল্প সময়ে আমাকে 40 মিনিট সময় দেওয়া হয়েছিল, সময় প্রায় শেষ। তবুও আরেকটু বলবো, কারণ স্ত্রীদের রোগ লক্ষণে যেহেতু এই ওষুধটা ব্যাপক হারে ব্যবহৃত হয়, স্বাভাবিকভাবে একটু আলোচনা না করলেই নয়। পা ভিজে যাওয়ার কারণে ঋতু বন্ধ, এটা একটা বিশেষ লক্ষণ। সচরাচর বালিকাদের প্রথম ঋতুস্রাব অনেক দেরিতে শুরু হয়, যেটা পিউবার্টি আমরা বলি। সেই পিউবার্টি এজের পিউবার্টি এজ পেরিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু 18 বছর হয়ে যাচ্ছে, তবুও কিন্তু ঋতুস্রাব এখনো চালু হয়নি। এরকম কেস যেমন আমরা পাই, আবার 8 বছরে 9 বছরে অনেক আর্লি তার ঋতুস্রাব শুরু হয়েছে, এরকম কেসও পাওয়া যায়। এই যে বৈপরীত্য পালসের ক্যারেক্টার, সেটা কিন্তু আপনারা ম্যাক্সিমাম রোগ লক্ষণেই পাবেন। দুঃখিত স্যার আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আমরা 30 পর্যন্ত সময় আছে স্যার আমাদের, আপনি কন্টিনিউ করতে পারেন। 10:30 পর্যন্ত আপনি সময় আছে, আরো 20 মিনিট সময় আছে স্যার। ঠিক আছে, বলছি, চেষ্টা করছি ওর মধ্যে শেষ করার। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই বৈপরীত্য লক্ষণগুলো একটু লক্ষ্য রাখবেন। অনেকেই হয়তো ভাববেন যে দেরিতেই তো হয়, অনেক সময় 2-3 মাসও লেট আমরা পাই। না, সব সময় লেট হয় মেনস্ট্রুয়েশন এমন নয়। অনেক সময় দেখবেন যে ঋতুস্রাব পরিমাণে অল্প দিন থাকছে, এটাও যেমন পাবেন, আবার মেট্রোরেজিয়াও পাবেন, দীর্ঘদিন থাকছে, জলের মতো পাতলা, মেনস্ট্রুয়েশন চলতেই থাকছে। এটা আমরা বেশিরভাগ পাই অ্যানিমিক কন্ডিশনে যে রোগীগুলো ভুগে, তাদের ক্ষেত্রে এরকম আমরা পাই। দুই রকমই পাওয়া যায়। কখনো তাদের ঋতুস্রাব 2-3 মাস বন্ধ আছে, অনেক দেরিতে দেখা যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে ঋতুস্রাব শুরু হয়ে 10-15 দিন কন্টিনিউ চলছে, জলের মতো পাতলা ঋতুস্রাব হচ্ছে, তার ফলে রোগীর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, এরকমও পাবেন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এটা ফার্স্ট গ্রেডের লক্ষণ আপনারা দেখবেন কেন্ট রেপার্টরিতে আছে, সেটা হচ্ছে শুধুমাত্র দিনের বেলায় মেনস্ট্রুয়েশন দেখা যায়। যে সময় অনুযায়ী আমরা অনেক সময় লক্ষণ বিচার করে মেডিসিন সিলেকশন করতে পারি। লিউকোরিয়ার ক্ষেত্রে ওরকম দেখবেন, কখনো রাত্রে হচ্ছে শুধুমাত্র, কখনো দিনে হচ্ছে। মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে এরকম পাবেন, কখনো এক বেলা হচ্ছে শুধুমাত্র, সকালে দেখা দিয়ে আর দেখা দিল না, কখনো বা 2-3 ঘন্টা থেকে ভালো হয়ে গেল। ইউপোরেশিয়া অপারেশনালসের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম দেখি। আবার দেখবেন কখনো বা 1-2 দিন স্থায়ী হচ্ছে, কখনো বা প্রলং দীর্ঘদিন থাকছে। যাই হোক, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। ঋতুকালীন প্রচন্ড ব্যথা, ডিসমেনোরিয়া আমরা দেখতে পাই। ঋতুস্রাবকালে রোগীর পেটে এত বেশি ব্যথা হয় যে আমরা কলোসিন নামে যে মেডিসিনটার সঙ্গে খুব পরিচিত, যে পেটে ব্যথা হলে রোগী পেট চেপে ধরে একটা ডাবল বেন্ডিং ফরওয়ার্ড, এই যে আমরা পাই, অর্থাৎ দ্বিভাজ হয়ে সে যেন বসে থাকে, ঠিক পালসের রোগীও তাই। অথবা দেখবেন যে রোগীর মা এসে বলছে, বা আপনি যদি তার বাড়িতে দেখতে যাওয়ার সুযোগ পান, তাহলে দেখবেন বালিশ পেটের তলায় চাপা দিয়ে সে তার উপরে উপুড় হয়ে সে কান্না করছে। কান্নাটার মধ্যে একটা কাতরতার কান্না আছে, উগ্র মেজাজ নেই। সেই সঙ্গে তার শীত ভাব থাকা সত্ত্বেও রোগী তার শরীরে কিন্তু আচ্ছাদন ফেলে দেয়, জানালা দরজা খোলা রাখতে সে ভালোবাসে। এবং মজার ব্যাপার হচ্ছে, তার মাকে সে জড়িয়ে ধরে বসে থাকে। আপনারা হয়তো ভাবতে পারেন এই ক্ষেত্রে যে স্ট্যানামমেটেও তো এরকম করে, যে সে যেহেতু ভয় করে, সরি স্ট্যামোনিয়ামেও এরকম করে, সে হয়তো ভয় পায়, অন্ধকারে ভয় পায়, একা থাকতে ভয় পায়, তাই শিশু জ্বরের সময় অনেক সময় চমকে চমকে ওঠে এবং মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। পালসেটিলার ক্ষেত্রেও কিন্তু আপনারা এরকম দেখবেন। কেন না, তো সে তার মার সহানুভূতি চায়, সেই জন্য তার মাকে জড়িয়ে ধরে থাকে এবং তাকে নড়তে দিতে চায় না, তার কপালে হাত বুলিয়ে দিতে বলে, পেটে হাত বুলিয়ে দিতে বলে। অনেক সময় দেখবেন জ্বর হয়েছে যে শিশু, সেই শিশু যদি তার মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, বা ঘুমের ঘরে সে চমকে উঠে তাকে জড়িয়ে ধরে, সেই সঙ্গে
যদি তার পিপাসাহীনতা থাকে, জিহ্বা শুকনো অথচ পিপাসাহীনতা, যদিও আমরা পালসে শুধুমাত্র পিপাসা যদি পাই, একমাত্র পিপাসা বলবো, তাহলে একটা লক্ষণই পাই, সেটা জ্বরের যখন উচ্চ তাপ হচ্ছে সেই মুহূর্তে কিন্তু তার হালকা হলেও একটু পিপাসা থাকে, আর কোনো সময় আমরা পাই না। তাই এই সব ক্ষেত্রে একবার পালসের কথা ভাববেন। অল্প বয়স্কা বালিকাদের দ্রুত বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো রোগ লক্ষণ নিয়ে আসুক না কেন একবার পালসের কথা ভাববো। ওই যে লতার মতো দ্রুত বৃদ্ধি পায়, নাদুস কুদুস চেহারা, এইরকম পেশেন্টের ক্ষেত্রে বালিকা যদি হয় তাহলে কিন্তু একবার আমরা তার যে সমস্যা নিয়ে আসছে সেই সমস্যার ক্ষেত্রে পালসের কথা ভেবে দেখব, যদি সেগুলোর সঙ্গে অন্যান্য লক্ষণ মিলে যায়। দুধের মতো সাদা, কখনো পাতলা, কখনো ঘন, ক্ষতকর, জ্বালাপূর্ণ, কখনো তলপেটে ব্যথা থাকে না, এই রকম প্রচুর পরিমাণে শ্বেতপ্রদর দেখা যায়। শ্বেতপ্রদর বা লিউকোরিয়া শুয়ে থাকলে বৃদ্ধি পায়। একটু আগেই বলছিলাম যে আমাদের পজিশন অনেক সময় হেল্প করে, তাহলে যদি দেখি অনেক সময় দেখবেন শ্বেতপ্রদর বা লিউকোরিয়া হাঁটা চলাফেরায় বৃদ্ধি পায়, অনেকে বা বসে থাকলে বৃদ্ধি পায়, সেই জন্য পায়ের উপর পা তুলে দিয়ে সে ক্রস ওয়াইজ বসে থাকতে পছন্দ করে বা চেপে ধরে থাকতে পছন্দ করে, কে কারো বা রাত্রে বৃদ্ধি পায়। এই অদ্ভুত লক্ষণগুলো মাথায় রাখা দরকার। আরো একটি অদ্ভুত লক্ষণ এই যে যখন ঋতুস্রাব উপস্থিত থাকে তখন রমণীদের স্তনে অনেক সময় মিল্ক দেখা যায়, বা অনেক যৌবন উন্মুখ বালিকাদের দেখবেন যে স্তনে মিল্ক চলে এসছে নির্দিষ্ট সময়ের অনেক আগেই, বা গর্ভবতী নন, প্রেগন্যান্ট নন। সচরাচর প্রেগন্যান্ট মহিলাদের স্তনে শিশুর খাবারের জন্য সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা আমাদের খাবারের ব্যবস্থা করে দেন মাতৃবক্ষে, কিন্তু গর্ভবতী নন এমন স্ত্রী লোকেদের স্তনেও মিল্ক দেখা দেয়। আবার যদি প্রসব বেদনার ক্ষেত্রে আমরা দেখি তাহলে মিথ্যে প্রসব বেদনা অনুভব করে পালসেটিলা। এখন প্রসব বেদনা মিথ্যে না সত্যি কোনটা বুঝবেন কি করে? যদি সন্তান প্রসবের জন্য প্রসব ব্যথা ওঠে সেক্ষেত্রে দেখবেন যে প্রসব ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই সন্তান প্রসব সম্ভবা মাকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনার প্রসব ব্যথা 15 মিনিট আগে কেমন ছিল, 15 মিনিট পরে কেমন, সে বলবে অসহ্য, আরো বেড়ে গেল, ক্রমশ বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু জানতে হবে তার সন্তান প্রসবের সম্ভাবনা একদম কাছে চলে এসেছে, শীঘ্রই সন্তান প্রসব করবেন তিনি। আর যদি দেখা যায় যে প্রসব বেদনা হচ্ছে অনেকক্ষণ বন্ধ, তারপরে কম, আবার পরে একটু হালকা করে হলো, আবার পরে তীব্র, এইরকম হলে এই প্রসব ব্যথাকে আমরা বলতে পারি যে মিথ্যে প্রসব ব্যথা, অর্থাৎ ফলস। পালসে অ্যাবর্শনের ঘটনাও আছে। সন্তান প্রসবের পর যদি মাতৃগর্ভে গর্ভফুল অর্থাৎ প্লাসেন্টা আটকে থাকে তাহলে আমরা যেমন ক্যান্থারিস, সিকেলকর বা সিপিয়া এদের কথা ভাবি, আমরা পালসেটিলারও প্রয়োজন বোধ করব যদি তার লক্ষণ পাই। অনেক সময় গর্ভস্থ ভ্রূণ উল্টো অবস্থায় থাকে, বা সন্তান প্রসবের পরে, বিশেষত নর্মাল ডেলিভারির পরেই এটা হয় যে ইউটেরাস যদি প্রোলাপস হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পালসেটিলা দিতে পারি যদি লক্ষণ পাই। যেসব রোগীর গনোরিয়া স্রাব হলদেটে অথবা ঘন হলদেটে সবুজাভ এবং যারা গরম সহ্য করতে পারে না আর খোলা বাতাসে কম হয় তাদের গনোরিয়া রোগে প্রায়ই পালসেটিলা প্রয়োজন হয়। পুংজননেন্দ্রিয়ের অগ্রভাগের চামড়ায় শোথ দেখা যেতে পারে পালসের রোগীর, এটা একটা খুব দামি লক্ষণ বলতে পারেন। বা প্রোস্টেটিক গ্ল্যান্ড বা মূত্রাশয় গ্রন্থের যে তরুণ প্রদাহ, সেই ক্ষেত্রেও
প্রয়োগ করতে পারি। পুরানো পাপীদের প্রোস্টেটিক গ্রন্থি বাড়ে, শক্ত ও চ্যাপ্টা সরলান্তের মধ্যে ঠাস হয়ে থাকা মল সবসময় তাকে ক্যাথেটার ব্যবহার করতে হয়। বিশেষত যদি জননেন্দ্রের অতি ব্যবহার, অতিরিক্ত সঙ্গম কাজে এবং অন্যান্য পাপাচার থেকে এই ঘটনা হয়ে থাকে, অর্থাৎ এনলার্জমেন্ট অফ প্রোস্টেট হয়ে থাকে এবং অন্ডকোষ ফোলা ও প্রদাহ দেখা যায়, তাহলে কিন্তু আমরা একবার পালসেটিলার কথা ভেবে দেখতে পারি। শরীরে ব্যথার ক্ষেত্রে সবাই জানেন পালসেটিলার ব্যথা ভ্রমণশীল, শিফটিং পেন বা ওয়ান্ডারিং পেন। সাধারণত ব্যথা পালসের ধীরে ধীরে আসে এবং দ্রুত চলে যায়, তবে বিপরীত লক্ষ্য করা যায়, অর্থাৎ দ্রুত আসে ধীরে ধীরে চলে যায়, খুব কম ক্ষেত্রে যদিও পাওয়া যায় এটা। এবং প্রচন্ড শীত ভাব সহ ব্যথা, এটা বিশেষ লক্ষণ। মজার ব্যাপার, ব্যথা যত বাড়তে থাকে শীত তত বৃদ্ধি পেতে থাকে। দেহের একটা নির্দিষ্ট স্থানে ব্যথা আবদ্ধ না থেকে যদি একটা গিটে ব্যথা হয় তো সেই গিট থেকে অন্য গিটে, সেই গিট থেকে আর এক গিটে, এইভাবে ব্যথা স্থানান্তরিত হতে থাকে স্থান থেকে অন্য স্থানে। সাইটিকার ব্যথা সন্ধ্যায় বৃদ্ধি পায় ও ধীরে ধীরে চললে কমে যায়। এখানে অনেকে রাস্টক্সের ব্যবহার করেন। দুঃখের খবর, পালসেটিলার কথা কেউ মনে রাখেন না। রাস্টক্সের যদি রোগী এরকম কখনো পাওয়া যায় সমুদ্র তীরে আরাম, তবেই কিন্তু রাস্টক্স অমোঘ ঔষধ। যাই হোক, এর ব্রায়োনিয়ার মতোই ব্যথা চাপে আরাম হয়, সেই জন্য রোগী যেদিকে ব্যথা সেদিকেই চেপে শুয়ে থাকে। যদিও ব্রায়োনিয়ায় কিন্তু চুপচাপ মরার মতো পড়ে থাকে, কারণ নড়াচড়া করলে তার ব্যথা বেড়ে যায়। আবদ্ধ ঘরে বা ঘরের উষ্ণতায় ব্যথা বৃদ্ধি পায়, ঠান্ডা ও ধীরে ধীরে চলাফেরায় কমে, পায়ের পাতা গরম হয়ে যায়। সেই জন্য আপনারা লক্ষ্য করবেন, রোগী বলবে যে আমি পায়ে ঢাকা রাখতে পারি না। আপনারা সব সময় এই ক্ষেত্রে ল্যাকেসিস, মেডোরিয়াম, লাইকোপোডিয়াম এদের কথাই ভেবে থাকেন। পালসেটিলার কথাও দয়া করে একবার ভেবে দেখবেন যদি লক্ষণ পান। মেরুদণ্ডের বক্রতায় পালসেটিলা অত্যন্ত মূল্যবান ঔষধ। পিঠে, কোমরে ও স্ক্যাপুলায় এর যন্ত্রণা দেখা যায়। পিঠের নিচের অংশে মুচকিয়ে যাওয়ার মতো একটা যন্ত্রণা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। পিঠ দিয়ে ঠান্ডা জল ঢেলে দেওয়া হচ্ছে, এই রকম অনুভূতি সে পায়। সবশেষে এই ওষুধের মায়াজম, এর আগেও বলা হয়েছে, শরিক ও সাইকোটিক। কাতরতা যদি বলি, কেন্ট রেপার্টরি অনুযায়ী প্রথম শ্রেণীর গরম কাতর, এবং আমরা প্রত্যেকটা ওষুধ এই প্রত্যেকটা রোগ লক্ষণের মধ্যে দেখবেন আলোচনা করেছি বা পাবেন যে রোগীর সব সময় বদ্ধ ঘরে, গরম ঘরে বা গরমে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। তাই বলে যে শীত কাতর রোগী নয় তা কিন্তু নয়, দ্বিতীয় শ্রেণীর শীত কাতরতাও এর মধ্যে আছে। আমরা যদি সামারাইজ করি খুব অল্প কথায়, পালসেটিলার চরিত্রগত লক্ষণগুলি এক নজরে দেখে নিতে পারি। কি? প্রথমত পরিবর্তনশীলতা আমরা ম্যাক্সিমাম জায়গায় পেয়েছি। তৃষ্ণাহীনতা সমস্ত ক্ষেত্রেই প্রায় আছে। নম্রতা, ক্রন্দনশীলতা এবং কান্নার কারণ বলতে না পারা। সান্ত্বনায় প্রবল সাড়া দেয়, অর্থাৎ সান্ত্বনা দিলেই সে কিন্তু বোঝে বা শান্ত হয়। কল্পনা প্রবণ ও সন্দেহ প্রবণ। শীতার্ত তবুও উত্তাপে বৃদ্ধি। খোলা বাতাসে আরাম, ধীরে ধীরে চললে আরাম। সে সাই, লাজুক, বেসফুল, এরকম আমরা রূপদিক পাবো। ঘন হোললেটে সবুজাভ স্রাব এর অন্যতম বৈশিষ্ট্য। ধন্যবাদ সবাইকে। এই এত বড় একটা ঔষধ এত সংক্ষেপে বলার যে ধৃষ্টতা দেখালাম তার জন্য ক্ষমা করবেন। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কারণ এটাই মানুষের মহৎ গুণ। আবারও সকলকে ধন্যবাদ।
স্যারকে অনেক ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমরা স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং ভবিষ্যতেও পারবো এই আশা রাখি। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।